নিউ ইয়র্কে ভোট গ্রহণের মধ্য দিয়ে মার্কিন নির্বাচন শুরু। আগাম 10 কোটি ভোট গণনা নিয়ে জটিলতার আভাস। জরিপে বাইডেন এগিয়ে থাকলেও বাজিমাত হতে পারে ট্রাম্পের। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষের একদিন আগেও বেপরোয়া জেলেরা। চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান। মুন্সিগঞ্জে জব্দ প্রায় 7,000 কেজি। এবং বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বঙ্গবন্ধু টি-20 আসরে পেতে মুখিয়ে দলগুলো। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। নিউ ইয়র্কে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের মূল ভোটের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হয় ভোট গ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন মার্কিন নাগরিকেরা। 3 ঘন্টা সময়ের পার্থক্য থাকায় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে শেষ হবে নির্বাচন। সবগুলো জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও 8টি দোদুল্যমান অঙ্গরাজ্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। স্থানীয় সময় ভোর 6টা থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটে ভাগ্য নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দলের। নিউ ইয়র্কের ভোটাররা সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। 3 ঘন্টার সময় ব্যবধানের কারণে ক্যালিফোর্নিয়ার ভোট শেষ হতে বাংলাদেশ সময় বুধবার সকাল পার হবে। রাতব্যাপী 50টি অঙ্গরাজ্যের ভোটাররা ভোট দেবেন। দোদুল্যমান 8টি অঙ্গরাজ্য বা সুইং স্টেট ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। এদিকে শুরু থেকেই প্রায় সবগুলো জরিপেই স্পষ্টত ট্রাম্পের চেয়ে এগিয়ে জো বাইডেন। তবে গেলবারও হিলারির চেয়ে পপুলার ভোটে পিছিয়ে থেকেও ইলেকটোরাল পদ্ধতিতে বাজিমাত করেন ট্রাম্প। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করছেন অনেকে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের রেকর্ড সংখ্যক প্রায় 10 কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। এসব ভোট ডাকযোগে ভোট গণনা ও ফলাফল নিয়ে জটিলতার আভাস পাওয়া যাচ্ছে। দেশটির ইতিহাসে কোনো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এমন সংশয় আর উৎকণ্ঠা অতীতে দেখা যায়নি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত ভোট পড়েছিল, এবার আগাম ভোটেই তার প্রায় 65% দেওয়া হয়ে গেছে। ডাকযোগে পাওয়া ভোট ও আগাম ভোটের গণনা ও গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা আর সমালোচনা। পোস্টাল ভোট কখন ও কিভাবে গণনা করা হবে তার জন্য এক এক রাজ্যে রয়েছে এক এক ধরনের আইন। ফ্লোরিডা এবং অ্যারিজোনার মতো কিছু রাজ্যে পোস্টাল ভোটের গণনা শুরু হয়ে যাবে 3রা নভেম্বরের ভোটের দিনের আগেই। কিন্তু উইসকনসিন ও পেনসিলভেনিয়ায় 3রা নভেম্বরের আগে সেগুলো স্পর্শ করা হবে না। ফলে সেখান থেকে ভোটের ফলাফল আসবে দেরিতে। এখানে আছে আরো কিছু জটিলতা। পোস্টাল ভোট দেওয়ার সময়সীমা এক এক রাজ্যে এক এক ধরনের। কিছু রাজ্য যেমন জর্জিয়া 3রা নভেম্বর পর্যন্ত যেসব ভোট কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছবে সেগুলো গণনা করা হবে। কোনো রাজ্যে গণনা সম্পন্ন হতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ লাগতে পারে। এসব ভোটের গণনা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ফল মেনে নেওয়ার আগাম কোনো নিশ্চয়তা দেননি। উল্টো কিছুটা এগিয়ে থাকলে পূর্ণ ফলাফল আসার আগেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করে দিতে পারেন বলে মার্কিন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ডেমোক্র্যাটরা বলছেন ট্রাম্প পরাজিত হলে ক্ষমতা ছাড়বেন না, তাই সংঘাত অনিবার্য। মার্কিন জনগণ শঙ্কায় রয়েছেন শেষ পর্যন্ত ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময়ে কোনো প্রকার সহিংসতা থাকবে কি, নাকি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হবে এই নির্বাচন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অন্যান্য নির্বাচনের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল। কোন প্রার্থী পপুলার ভোট বেশি পেয়েও প্রেসিডেন্ট হতে পারেন না, আবার কেউ ইলেকটোরাল ভোটে জয় পেয়ে হয়ে যান দেশের প্রেসিডেন্ট। দেশটিতে 538 ইলেকটোরাল ভোটের মধ্যে যিনি কমপক্ষে 270টি ভোট পাবেন তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে 1787 সালের সংবিধান অনুযায়ী ইলেকটোরাল কলেজ প্রবর্তিত হয়। পরবর্তীতে 1964 সালে মার্কিন সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে এই নিয়ম চালু হয়। এরপর থেকে 538 জন নির্বাচিত ইলেক্টর তাদের একটি করে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রেসিডেন্ট নির্বাচন করেন। গোটা যুক্তরাষ্ট্রে সব রাজ্য মিলে মোট 538টি ইলেকটোরাল কলেজ রয়েছে। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতে অর্ধেকের চেয়ে একটি বেশি অর্থাৎ 270টি ইলেকটোরাল কলেজে জয়ী হতে হয়। কোন অঙ্গরাজ্যে কত ইলেকটোরাল ভোট থাকবে তা নির্ধারিত হয় সেখানে কতটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট রয়েছে তার উপর। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য একটি করে ভোট এবং 2 জন সিনেটরের জন্য 2টি ভোট বরাদ্দ থাকে। কেননা কোনো একজন প্রার্থী নাগরিকদের সরাসরি ভোট পেলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তা হয় না, বরং ইলেকটোরাল কলেজ নামে যুক্তরাষ্ট্রের যে বিশেষ নির্বাচনী ব্যবস্থা আছে তার মাধ্যমেই ঠিক হয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। সাধারণভাবে বললে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত কিছু জনপ্রতিনিধি নির্বাচন করেন সাধারণ ভোটাররা, যারা আবার আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে নিজেদের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এর আগে 2016 সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় 29 লাখ বেশি ভোট পেয়েও এই ইলেকটোরাল পদ্ধতির কারণেই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এখন প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কি প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে? ক্ষমতার পালাবদলে কেমন হবে দুদেশের সম্পর্ক? বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রায় সব মহলই ব্যাপক আগ্রহ। আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন কেমন প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে। তবে বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলালেও বড় আকারের হেরফের হবে না বাংলাদেশ ইস্যুতে। তবে করোনা ভাইরাসের টিকা, কোভিড পরবর্তী অর্থনীতি, অভিবাসন, পোশাক রফতানি, জিএসপি সুবিধা, বাণিজ্য সম্পর্ক এমন নানা ইস্যুতে দৃষ্টি থাকবে মার্কিন নির্বাচনের দিকে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আবারও নির্বাচিত হলেও বাংলাদেশের জন্য তেমন অস্বস্তির কারণ হবে না। তবে বিশ্বায়ন, জলবায়ু সহ বেশ কিছু ইস্যুতে জো বাইডেনের উদারনীতির কারণে লাভবান হতে পারে বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বড় আকারে পরিবর্তন হওয়ার কথা না ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন, তবে আশা করা যায় যে ডেমোক্র্যাটসরা আসলে বিশ্বায়নের ব্যাপারে আরো হয়তো খোলাখুলি হবে। একইভাবে তারা হয়তো জেনোসাইডের ব্যাপারে সচেতন হবেন। এই জায়গায় যদি হয় তাহলে আমি মনে করি যে মিয়ানমারের উপর বড় একটা প্রেসার করবে। বিশ্লেষকরা বলছেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে যতটা না তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকে, তার চেয়ে বেশি নির্ভর করছে বাংলাদেশের নিজস্ব অগ্রগতি ধরে রাখার উপর। সত্যিকার অর্থে সেই ধরনের উন্নয়ন রাখতে পারি যেটা প্রজেকশন করছে, তাহলে কিন্তু আমি মনে করি না যে আমেরিকা বড় নাক গলাবে, এমনকি জো বাইডেন আসলেও। যদিও ঢাকার নীতি নির্ধারকরা বলছেন ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক ব্যক্তি নির্ভর নয়, তবে ক্ষমতার পালাবদল হলে সম্পর্কের নয়া কৌশলও ঠিক করবে বাংলাদেশ। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে মত বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে সতর্ক থাকার সঙ্গে সর্বস্তরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় ভাঙন ঠেকাতে গিয়ে কোনো নদীর প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। সভা শেষে শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম। সচিব জানিয়েছেন অর্থ বছরের 14তম সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া 4 প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় 2,500 কোটি টাকা, যার মধ্যে 560 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ভাঙন রোধ, 1,356 কোটি টাকা ব্যয়ে আমিনবাজার মাওয়া ভাঙা বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ ও 5 দোনা ঘোড়াশাল সড়ক 4 লেনের রূপান্তরে সরকার খরচ করবে 550 কোটি টাকা। পানির ব্যবস্থাপনার পরে উনি খুব গুরুত্ব দিয়েছেন যে নদীর প্রবাহ যেন ঠিক থাকে। করোনার দ্বিতীয় ওয়েভ পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে আসছে, আমাদেরকে আগেই প্রস্তুত হতে হবে। এই জন্য তিনি সচেতনতা তৈরি, বিশেষ করে সকলে যেন মাস্ক পরে। আজকের সভায়
4টা উন্নয়ন প্রকল্প সদয় অনুমোদিত হয়েছে। সর্বমোট ব্যয় হচ্ছে 2,459 কোটি 15 লক্ষ টাকা। সময় সংবাদে আরও থাকছে, শত কোটি টাকা মূল্যের বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে দুই মেয়ের দ্বন্দ্ব চরমে, নিজের বাড়িতে মানবেতর জীবন পাহারায় পুলিশ। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের অভিযানের শেষ মুহূর্তেও বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন। এমন পরিস্থিতিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মাছ ধরার সময় জেলেদের আটক করার পাশাপাশি জব্দ করা হচ্ছে জাল ও ইলিশ। নাইমুল ইসলামের নির্ভর ছবিতে ও ফারুক আহমেদের তথ্য রিপোর্ট। কোস্টগার্ডের ধাওয়ার মুখে মাছ ধরার নৌকা নিয়ে পালানোর চেষ্টা জেলেদের, কিন্তু দায়িত্ব পালনে নাছোড়বান্দা কোস্টগার্ড ধাওয়া করে ঘিরে ফেলে নৌকা। তাতেও মানতে রাজি নয় জেলেরা। মুখোমুখি হয়ে ইটপাটকেল ছুঁড়েও রেহাই পাননি তারা। প্রতিদিনই একই অবস্থা চাঁদপুরের মেঘনা নদীতে। মঙ্গলবার সকালে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার মেঘনা নদীতে ধাওয়া করে দুটি নৌকার জেলেদের আটক করে কোস্টগার্ড। এ সময় নদীতে ধরা ইলিশ ও জাল জব্দ করা হয়। আটক হওয়া জেলেরা জানান, অপরাধ জেনেও পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামছেন তারা। আমাদের বাড়িতে ভাই বোন আছে, মা বাবা আছে, খুব কষ্ট চলি, অনেক কষ্টে আছি স্যার। এই জন্য স্যার আমরা জানলা করছি পেটের দায়ে স্যার। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার জানান, মা ইলিশ রক্ষায় তারা বদ্ধপরিকর। আর আটক জেলেদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদানের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 100 কেজি মতো ইলিশ জব্দ করি, সাথে সাথে আমাদের প্রায় 1 লক্ষ মিটার কারেন্ট জালও আমরা এই বোটগুলো থেকে আটক করতে সক্ষম। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সমন্বয়ে মা ইলিশ রক্ষার্থে যে অভিযান চলেছে সেখানে আমরা 17 জনকে আটক করেছি। তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। গত 14 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের এই পর্যন্ত 2 শতাধিক জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় প্রায় 6 মেট্রিক টন ইলিশ, 10 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। সাগরে মাছ শিকারের 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। তাই আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজার উপকূলে লক্ষাধিক জেলে। তবে অনেক জেলে নিষেধাজ্ঞার সময় সরকার নির্ধারিত খাদ্য সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আপাতত লোকসান হলেও সাগরে মাছ উৎপাদন বাড়ানোর জন্য নিষেধাজ্ঞাকে সাধুবাদ জানিয়েছেন ট্রলার মালিকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাটে ভিড়ছে একে একে সব মাছ ধরার বড় বড় ট্রলার। এসব ট্রলারে চলছে সাগরে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি। জেলেরা ট্রলারে তুলছেন বরফ, তেল, জাল, রশি, লাকড়ি ও খাদ্য সামগ্রী। কক্সবাজারের প্রতিটি ঘাটেই একই অবস্থা। নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ট্রলারের জেলেরা। আমরা 10 দিনের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। 10 দিনের মধ্যে আমাদের খাবার চাল, ডাল, তারপরে আপনার কাঁচা বাজার। 4 তারিখ রাত 12টার পর 12টা 1 মিনিট আমরা সাগর পথে রওনা দেব। কামাইবে, আমাদের সংসার চলবো। আর নিতে ফলাইছেন সবাই অনেক দোয়া করতে আসা যাইব সাগরে। জেলেদের অনেকে সরকারি খাদ্য সহায়তা পেলেও কেউ কেউ আবার পাননি। সরকারি তো কোনো খাদ্য আমরা পাই নাই। ফিশারম্যান যারা আছে এদের একটা সমিতি আছে, সমিতির মাধ্যমে এগুলা রেশন টেশন এগুলো আসে না বলে আমরা এগুলোর থেকে বঞ্চিত হই আর কি। আর কিছুটা লোকসান হলেও সাগরে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি নিষেধাজ্ঞাকে সাধুবাদ জানান ট্রলার মালিকরা। 5 দিন আমাদের রস হইলেও পরবর্তী আমরা যে বেশি মাছ পাবো ওই আশায় আমরা আছি। সাগরে পাঠানোর জন্য মিনিমাম 2.5 লক্ষ টাকা কনফার্ম। ওই টাকা যদি সাগর থেকে আল্লাহ দেয় তাহলে আমরা পাবো, না হয় সবগুলো গুণাগারে যাবে। কক্সবাজারে লক্ষাধিকের বেশি জেলে থাকলেও নিবন্ধনের আওতায় মাত্র 48,000, যার মধ্যে 22 দিনের নিষেধাজ্ঞার সময় সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন মাত্র 20,000 জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, ডেস্টিনির আদলে ই কমার্সের নামে 250 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাজধানী থেকে গ্রেফতার 6, সিআইডিকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক 1। পুলিশি পাহারায় মৃত বাবার বাড়িতে থাকছেন 2 মেয়ে। 100 কোটি টাকা মূল্যের বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে 2 মেয়ের দ্বন্দ্ব হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার তারা আদালতে হাজির হলে তাদের বাড়িটির দলিল হাজির করতে বলা হয়। এ সময়ের মধ্যে বাড়িতে থাকা 2 মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পুলিশি সহায়তা নিয়ে বাবার বাড়িতে ঢোকার পর 2 বোন ঘুমান ফ্লোরে। রান্নাঘর থাকলেও তারও বেহাল দশা। এ কারণে হোটেল থেকে খাবার এনে খেয়ে মেঝেতে ঘুমিয়ে 15 দিন ধরে থাকছেন 2 বোন। শত কোটি টাকা মূল্যের মৃত বাবার বাড়ি নিয়ে সৎ মায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদেরকে। বোন মোশরেকাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন মোবাশ্বেরা। তাদের অভিযোগ, স্বজনদেরও ঢুকতে দেয়া হচ্ছে না বাড়িতে। এ সময় সৎমা অঞ্জু কাপুরও আদালতে উপস্থিত ছিলেন, তবে তিনি গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। খুব অস্বাস্থ্যকর অবস্থায় আমরা বসবাস করছি, মাটিতে ফ্লোরিং করে বাইরে থেকে খাওয়া কিনে নিয়ে এসে, যেটা আমাদের এখন একটা সমস্যার কারণ হয়ে যাচ্ছে একটু। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোস্তফা জগলুল ওয়াহিদের 2 মেয়ের এমন পরিণতি দেখে 9 নভেম্বর পর্যন্ত তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। নিশ্চিত করতে বলা হয় স্বজনদের প্রবেশ। ওনাদের আত্মীয় স্বজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো ওনাদের আত্মীয় স্বজন ঢুকার বিষয়ে ওসি সাহেবকে দেখতে বলেছেন। আমাদেরকে আগামী 9 তারিখ পর্যন্ত আগামী 9 তারিখ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। রাজধানীর গুলশান 2-এর বিলাসবহুল 3 তলায় এ বাড়ির 2য় তলায় থাকছেন তারা। প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দেয়া না হলেও উচ্চ আদালতের নির্দেশে বাড়িতে ঠাঁই হয় তাদের। তাদের বাবা জগলুল হায়দার গত 10 অক্টোবর মারা যান। এরপর নিজেকে দ্বিতীয় স্ত্রী দাবি করে বাড়িটি দখলে নেন অঞ্জু কাপুর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ই কমার্সের নামে অবৈধভাবে MLM কোম্পানি পরিচালনা ও গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 22 লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে প্রতারণা করে 268 কোটি টাকা ইতোমধ্যেই প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে ডিবি। গতরাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বন্ধ হয়ে যাওয়া বহুল আলোচিত MLM কোম্পানি ডেস্টিনির আদলে গ্রাহকের অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পাতে আল-আমিন প্রধান ও তার সহযোগীরা। গোয়েন্দা পুলিশ বলছে, ডেস্টিনির ব্যবসাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এ পথ বেছে নেন তারা। সফলও হয় চক্রটি, তবে শেষ রক্ষা হয়নি। 22,26,668 জন গ্রাহকের কাছ থেকে পিরামিড আকৃতির এই ব্যবসার মাধ্যমে 268 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। চলতি বছরের 1 জানুয়ারি ই কমার্সের নামে লাইসেন্স নিয়ে মাত্র 8 মাসে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় SPC ওয়ার্ল্ড এক্সপ্রেস নামের এই প্রতিষ্ঠান। 1200 টাকা করে তারা রেজিস্ট্রেশন করে নেয় প্লে স্টোরে বা তাদের নিজস্ব অ্যাপসে। প্রথম যারা গ্রাহকদের তারা ভালো সুবিধা লাভ করতে থাকে। এইভাবে করতে করতে 22 লক্ষাধিক যারা একদম নিচে থাকে পিরামিডের, তারা হয়তো সেইভাবে লাভ করবে। একসময় তো এই কোম্পানিটি এই ব্যাপক অর্থ 0 থেকে শুরু করে 10 মাসে যে 268 কোটি টাকা সংগ্রহ করছে, একসময় হয়তো তারা এই অর্থ হাতিয়ে নিয়ে বিশাল একটি চক্র জনগণকে প্রতারিত করে। হাতিয়ে নেওয়া অর্থ খুঁজে বের করতে ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তারের সাথে সাথে তাদের কাছ থেকে প্রাপ্ত আমরা একটি হেরিয়ার গাড়ি, 2টি পিকআপ, সার্ভারে ব্যবহৃত 6টি ল্যাপটপ, 2টি রাউটার, 2টি পাসপোর্ট এবং বিভিন্ন কাগজপত্র জব্দ করি। আর তাদের কার্যক্রম যেটি আছে সেটা আমরা তদন্তের স্বার্থে আরও কি আছে সেগুলি বের করব। কারো অভিযোগের ভিত্তিতে নয়, বরং স্বপ্রণোদিত হয়ে গোয়েন্দা পুলিশ এই অভিযান পরিচালনা করেছে জানিয়ে ডিবি বলছে, অবৈধভাবে গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবেন তারা। আমরা স্বপ্রণোদিত। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে সিআইডির বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগে নিরঞ্জন বড়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সংস্থাটির সাইবার পুলিশ ইউনিট। সংস্থাটি জানিয়েছে, গত 31শে আগস্ট নিরঞ্জন বড়াল নামের ফেসবুক আইডি থেকে সিআইডি অফিসের 4 তলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারের মিথ্যা তথ্য দিয়ে পোস্ট দেয়া হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় 2 নভেম্বর বনশ্রী এলাকা থেকে ওই আইডি ব্যবহারকারী নিরঞ্জন বড়ালকে গ্রেফতার করে সাইবার পুলিশ। তাদের দাবি, ফেসবুক আইডিটির টাইমলাইন বিশ্লেষণ করে সরকার ও রাষ্ট্র এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী আরও পোস্ট পাওয়া গেছে। চট্টগ্রামে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে পাম্প সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে শীর্ষ 6 কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক।
দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয়েছে শিকল বাহা বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপব্যবস্থাপক মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী AHM কামাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিমকে। অভিযোগে বলা হয়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইলেকট্রিক মোটর ক্রয়ের নামে 2,59,00,000 টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা। দুদক সচিব জানিয়েছেন, শিকল বাহা বিদ্যুৎ কেন্দ্রের যে পাম্প কেনা হয়েছে সেখানে টেন্ডারের নিয়ম মানা হয়নি। এছাড়া যে যন্ত্রপাতি কেনা হয়েছে সেটি এখনও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে গুলশান 1 এলাকায় একটি বহুতল ভবনে এডিসের লার্ভা পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভবনটির বেসমেন্টে জমে থাকা পানিতে এই লার্ভার জন্ম হয়। সেখানে দ্বিতীয়বারের মতো এডিসের লার্ভা পাওয়ায় মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া অপর ভবনে অভিযান চালিয়ে পরিচ্ছন্ন দেখে ভবনটির মালিক পক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার সকালে 9টা থেকে শুরু হয় 10 দিন ব্যাপী এই চিরুনি অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রতিদিন ডিএনসিসি এলাকায় 10টি দলের প্রতিটি 10 ভাগে ভাগ হয়ে অভিযান পরিচালনা করছে। এই বেসমেন্টে যে পানি যাওয়ার আউটপুটটা আছে সেখানে প্রচুর লার্ভা পাওয়া গেছে। কিছুদিন আগেও একবার মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 2 লক্ষাধিক টাকা এখানে জরিমানা করা হয়েছিল। এবার আরও স্ট্রিক্টলি কঠিনভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেগুলার মামলা আমরা তাদের বিরুদ্ধে দিব। আমরা চাই যে আমাদের এই উত্তর সিটিতে একজনও ডেঙ্গু রোগী থাকবে না, সেই লক্ষ্যেই আমরা 10 দিনব্যাপী একটা চিরুনি অভিযানের পরিচালনা করছি। করোনা সংক্রমণের সংখ্যায় 1 দশক পার করে প্রথমবারের মতো এবার হচ্ছে না জাতীয় আয়কর মেলা। তবে মেলার বিকল্প হিসেবে অধিকাংশ কর অঞ্চল নিজস্ব অফিস প্রাঙ্গণে মেলার পরিবেশে আয়কর রিটার্ন গ্রহণ ও কর সেবা দিচ্ছে। তবে প্রচারণা না থাকায় অধিকাংশই জানেন না কোথায় আয়কর রিটার্ন দাখিল করবেন। এতে সার্কেল অফিসে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন করদাতারা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিবলি। এক জায়গায় সব সেবা পাওয়ায় 2010 সাল থেকে শুরু হওয়া জাতীয় আয়কর মেলা ক্রমশ করদাতাদের কাছে জনপ্রিয়তা পায়। কোভিডের কারণে ছেদ পড়ল এবার মেলা আয়োজনে। তবে করদাতাদের নির্বিঘ্নে রিটার্ন দাখিল নিশ্চিতে সারা দেশের 31টি কর অঞ্চলে মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ ও কর সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 1 নভেম্বর থেকে কিছু কর অঞ্চল বুথ সাজিয়ে রিটার্ন জমা নেওয়া শুরু করলেও এ বিষয়ে জানা নেই অধিকাংশ করদাতার। কোনো প্রচারণা নাই, কোনো কিছু নাই, 3 জায়গায় ঘুরে এখন এখানে আসছে। একই সাথে সব সেবা না থাকায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া কর অফিসে হয়রানির অভিযোগ করে মেলা অব্যাহত রাখারও দাবি জানান কেউ কেউ। একটু আতঙ্কে ছিলাম, তো এখন এখানে এসে দেখলাম যে ব্যবস্থা খুব ভালো। মেলা হলেই ভালো হয়, কারণ ওখানে অন্য সার্ভিস যান, ব্যাংকের সার্ভিস টাকা জমা দিতে পারে, চালান জমা দিতে পারে, সুবিধা হয়। যদি মেলা একবার দিয়ে একবার বন্ধ রাখে তাহলে আমরা হয়রানির শিকার হয়ে এই সমস্ত অফিস দ্বারা। যদিও কর পরামর্শ প্রদান সহ রিটার্ন দাখিলে করদাতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। বিকল্প হিসেবে আমরা কর অঞ্চল ভিত্তিক আয়কর রিটার্ন গ্রহণের এবং কর পরামর্শ প্রদানের সেবা কেন্দ্র খুলেছি। গেল বছর মোট 22 লাখ করদাতা রিটার্ন দাখিল করেন। করোনার কারণে অনেকের আয় কমে যাওয়ায় এবছর রিটার্ন জমা কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ফেনী সদর উপজেলার 2টি গ্রামের প্রায় 3 কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জরিমানা করা হয়েছে একাধিক অবৈধ গ্রাহককে। সকালে ফাজিলপুর ইউনিয়নের রাজনগর ও ফরহাদনগরের নৈরাজপুর র্যাব ও পুলিশকে সঙ্গে নিয়ে বাখরাবাদ কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযানে যান। এ সময় 3 কিলোমিটার সার্ভিস সংযোগ লাইনের পাইপ উপড়ে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ, ফরহাদনগরের 8 নম্বর ওয়ার্ডের সজীব নামে এক যুবক জনপ্রতি 45,000 টাকা করে নিয়ে এসব অবৈধ সংযোগ দেয়। এমন প্রতারণায় এই এলাকার 1.5 শতাধিক পরিবারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় সে। গ্যাস দিব, আমরা সরকারি না বেসরকারি আমরা তো জানি না। আমাদেরকে বলছে কি কাগজপত্র দিব, বই দিব, মানে জমা আমরা টাকা বিল আমরা জমা দিব, সব সুযোগ সুবিধা বলি আমাদেরকে মানে লাইনটা নিয়ে আসে। শুধু সরকারের ক্ষতি হচ্ছে না, আমার ইউনিয়নের বদনাম হচ্ছে, আমাদের বদনাম হচ্ছে, কারণ আমাদের নলেজের বাইরে এত বড় একটা কাজ আমরা নিজেরাই তো এটা দায় এড়াতে পারি না।
3 কিলোমিটার আমরা গ্যাসের অবৈধ লাইন পাইপ সহ উচ্ছেদ করি। আর এখানে মোটামুটি 10-12টা ফ্যামিলিতে আমরা দেখি গ্যাসের লাইন তারা নিয়েছে এবং ব্যবহার করেছে। অলরেডি আমরা 3টা ঘরে অলরেডি জরিমানা করেছি 20,000, 20,000, 10,000 অর্থাৎ 50,000 টাকা সর্বমোট জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে বিশ্বের নানা দেশ থেকে আমদানিকারকরা পর্যাপ্ত পেঁয়াজ আনায় খাতুনগঞ্জে 45 টাকা নিচে নেমে এসেছে দাম। তবে সরবরাহ কম থাকায় আদার দাম অস্বাভাবিক বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 টাকায়। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দিয়ে আসতে শুরু করেছে প্রতিদিন কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ। এ অবস্থায় কমেছে পেঁয়াজের ঝাঁজ। খাতুনগঞ্জে পাকিস্তানের পেঁয়াজ প্রতি কেজি 40 টাকা, মিশরের 45 টাকা আর চীনেরটা বিক্রি হচ্ছে 42 টাকায়। তবে ভালো মানের কারণে এখনও দেশীয় পেঁয়াজ 72 থেকে 74 টাকায় বিক্রি হচ্ছে। বাইরে পেঁয়াজ আমদানি হচ্ছে চীন, মিয়ানমার, তুরস্ক, মিশর, পাকিস্তান। দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা, কিন্তু দেশি মালটা লস হচ্ছে ব্যাপারীদের। বাজারে বেচাকিনি কম, এই জন্য সব মালের বাজার নিচের দিকে। তবে ভিন্ন চিত্র আদার বাজারে। সরবরাহ না থাকায় প্রতি কেজি চীনের আদার দাম ঠেকেছে 260 টাকায় আর দেশীয় আদার দাম 70 থেকে 80 টাকা। রসুন বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকার মধ্যে। আদার বুকিং বেশি ছিল, প্রায় 200 টাকার মতো এলসি ছিল। চায়না থেকে নিয়ে আসতে 200 টাকার মতো খরচ হতো, 200 টাকা কেজি পড়তো, যার কারণে আদার দাম বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন বিশ্বের নানা দেশ থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসায় অস্থিরতা কমেছে বাজারে। বিভিন্ন দেশ থেকে আপনার প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে এবং পাইপলাইনে অনেক পেঁয়াজ আছে এবং আরও পেঁয়াজ আসবে, তার কারণে পেঁয়াজটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর বিশ্বের নানা দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নেয় চট্টগ্রামের 200-এর বেশি আমদানিকারক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবহাওয়া অনুকূলে না থাকায় এবছর আগাম শীতকালীন সবজি চাষ করে চরম ক্ষতির শিকার হয়েছেন যশোরের চাষিরা। তাদের অভিযোগ, সংকট মুহূর্তে কৃষি বিভাগকেও পাশে পাচ্ছে না তারা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। সবজি উৎপাদনে যশোর অন্যতম জেলা। মৌসুমী সবজির পাশাপাশি এ জেলায় চাষিরা প্রতি বছরই আগাম সবজি চাষ করে ভোক্তাদের চাহিদা পূরণ করছেন। তবে এবছর আগাম শীতকালীন সবজি চাষ করে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। চাষিদের দাবি, এবছর অসময়ে লাগাতার বৃষ্টি ও তাপদাহের কারণে অধিকাংশ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। যাদের ক্ষেত রক্ষা পেয়েছে তাদের হচ্ছে না পর্যাপ্ত ফলন। মোট 1,05,000 আর হচ্ছে সুরম বাদ। সুরম ধরলে মনে করেন 1.5 লক্ষ টাকা খরচ। টোটালে মনে করেন 20,000 টাকা 25,000 টাকা হবে, আর সব লস। এবছর আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি বেশি, তাপমাত্রা বেশি, তাতে সব পুঁজি নষ্ট হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, সংকট মুহূর্তে কৃষি বিভাগকে পাশে পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ খুব খেয়াল করে না, আর কৃষি পণ্যগুলো ভালো কি মন্দ দেখে না। কৃষি সুপার ভাইদেরকে ডাকা হয়েছে, তা বললে যে আমার সময় নেই। কৃষি ডিপার্টমেন্টে এসে একটু পরামর্শ যদি দেয়, কৃষকের একটু সান্ত্বনা দেয়, তাও তারা শান্তি পায়। তবে কৃষি বিভাগ বলছে, উপসহকারী কর্মকর্তাদের সংকটের কারণে সেবা কিছুটা ব্যাহত হয়েছে। মাঠ পর্যায়ে গতিশীলতা বাড়িয়ে কৃষকদের পাশে থেকে তাদের ক্ষতিটার সাথে পুষিয়ে নিতে পারে শীতকালীন সবজি চাষ করে আমরা সেই ব্যবস্থা বা সেই পদক্ষেপ গ্রহণ করেছি যাতে কোনো সমস্যা না হয়। জেলায় এবছর 6,600 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে, আর 16 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। সময় সংবাদ, যশোর। হবিগঞ্জের দেশীয় মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার শায়েস্তানগর। ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন হাওর বিল থেকে মাছ সংগ্রহ করে এ বাজারে নিয়ে আসেন জেলেরা। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশি মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় হবিগঞ্জের শায়েস্তানগর বাজারে। হাওরের রুই, কাতল, মৃগেল, বাইম, শোল, বোয়াল সহ দেশীয় প্রায় সকল প্রজাতির মাছ উঠে এই বাজারে। অন্যান্য বাজারের তুলনায় মাছের দামও অনেকটা কম, তাই এখান থেকে মাছ কিনে বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকাররা। ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন প্রায় 50 লাখ টাকার মাছ বিক্রি হয় বলে জানান মাছ ব্যবসায়ীরা। তবে স্থান সংকুলনের অভাবে মাছ কেনা বেচায় সমস্যা হয় বলে জানান আড়তদাররা। আমার অঞ্চল থেকে বিল, খালায়, নদী নালা থেকে সম্পূর্ণ মাছই আসে, জিওল মাছ আসে, রুই, কাতলা, শিং, জাগুর, চিংড়ি মাছ বিক্রি করি, সব লোকাল মাছটা আমরা হবিগঞ্জ আড়ত থেকে কিনা বিভিন্ন ঢাকায়, মিরপুরে বিভিন্ন অঞ্চলে আমরা বেচাকেনা করি। বাজারের উন্নয়ন করা হলে আরো বেশি পাইকার বসবেন বলে মনে করেন বাজার কমিটির সদস্য। বিভিন্ন এলাকার থেকে পাইকার পত্র আসে, কোটি কোটি টাকার মাল বেচা কিনা হয়, ভালো ভালো মাছ হয়, আরো
দুজু বাজার উন্নত আরও বিভিন্ন এলাকার থেকে মাছ আইব। জেলার ছোট বড় হাওর ও বিল রয়েছে 156টি। এসব জলাশয় থেকে বছরে গড়ে উৎপাদন হয় 120 কোটি টাকার মাছ। সময় সংবাদ, হবিগঞ্জ। বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত হওয়া বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে আসবেন মা শিরিন রেজা। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ফিরছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বঙ্গবন্ধু কর্পোরেট লিগে ফিরতে পারেন সাকিব, কিন্তু তার আগে উত্তীর্ণ হতে হবে ফিটনেস টেস্টে। আইসিসির নিষেধাজ্ঞার শেকল থেকে মুক্ত সাকিব 4 দিন হলো। দীর্ঘ প্রতীক্ষার পর সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাত 2টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সঙ্গে থাকবেন মা শিরিন রেজা, এমনটাই খবর মিলেছে ঘনিষ্ঠ সূত্রে। আইসিসির নিষেধাজ্ঞা মুক্ত হবার দিনে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে ফিরে করোনা টেস্ট করবেন সাকিব। ফলাফল নেগেটিভ আসলে ঠিক 1 বছর 10 দিন পর মিরপুরের হোম অফ ক্রিকেটে আগমন ঘটবে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়ের। সামনেই বঙ্গবন্ধু কর্পোরেট টি-20 আসর। ড্রাফটে সাকিবকে পেতে মুখিয়ে আছে দলগুলো, কিন্তু পেশাদার ক্রিকেটে ফেরার আগে সাকিবকে উত্তীর্ণ হতে হবে ফিটনেস টেস্টে। পারফরমেন্স নিয়ে আমার কোনো ডাউট নেই, সে হয়তো ভালো খেলবে, বাট ওয়ার্ল্ড কাপের মতো যদি সবসময় আপনারা আশা করেন সেটাও একটা আমার মনে হয় এটা খুব বেশি চাওয়া হয়ে যাবে। বাট ইচ্ছা তো থাকেই মানুষের, সেই ইচ্ছাটা আমার মনে হয় সাকিবের আছে ভালোভাবে যেন পারফর্ম করতে পারে। সেপ্টেম্বরে দেশে ফিরে প্রায় 1 মাস বিকেএসপিতে কঠোর অনুশীলনে তার ফিটনেস উন্নতিতে মুগ্ধ হয়েছিলেন সাকিবের 2 ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। এবারও সাকিব ফিরবেন সাকিবের মতোই বিশ্বাস ভক্তদের। আমরা এই সাকিবের ফেরার খবরে খুবই উচ্ছ্বসিত এবং আমরা সকল ভক্ত অপেক্ষা করছি কখন সাকিব দেশে ফিরবেন। আমরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা সাকিব ফিরবেন তার নিজের রূপে এবং ভক্তদের মন জয় করবেন আবার আগের মতোই। শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় গেল 1 অক্টোবর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের প্রতিভাবান শিল্পী রফিকুল ইসলাম পেশায় একজন অটো ভ্যান চালক হলেও তিনি নিজেই গান লেখেন ও সুর করেন। তার গাওয়া গান স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সুনাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই খালি গলায় তার অসাধারণ সঙ্গীত পরিবেশনে দর্শকরা মুগ্ধ হন। ভবিষ্যতে একজন বড় সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন রফিকুলের। রিঙ্কু কুন্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের অটো ভ্যান চালক রফিকুল ইসলাম সঙ্গীতের উপর কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও নিজে গান লেখেন ও সুর দেন। আমি এক অটো রিকশাওয়ালা, তাই তো আমার বুকে এত দুঃখ কষ্ট জ্বালা। আর লোক সমাগমের মধ্যে তার লেখা গান পরিবেশন করেন। খালি গলায় সুরেলা কণ্ঠে তার গান মুগ্ধ হয়ে দর্শক শোনেন। এলাকাবাসী জানান গান পাগল রফিকুল ছোটকালে যেখানে গান বাজনা হতো সেখানে এসে ছুটে যেত। এভাবেই নিজে নিজেই একসময় গান লিখতে, সুর করতে ও গাইতে শুরু করে। আর তার গান স্থানীয়রা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তার সুনাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। রফিক নিজেই গান লেখে, নিজেই আমাদেরকে শোনায় এবং আমরা দর্শক রফিকের গান শুনে খুব আনন্দিত হই। গান গাইতে আছে, আবার নিজেই লেখা গান গায়, এটা খুব সুন্দর, এটা আমাদের গর্ব। আমাদের অত্র এলাকার ভিতরে ওর গানের খুব একটা নাম আছে। ওর গান যে কোনো জায়গায় ও যে কোনো অনুষ্ঠানে গেলে পরে ওর গান মানুষ খুব শোনে। দর্শকে অনেক প্রচুর মানে ছাড়ার সাথে সাথে ভিউ অনেক হয়ে যায়। ভবিষ্যতে বড় মাপের শিল্পী হওয়ার স্বপ্ন রফিকুলের, এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সব সময়ের জন্য আমার কাছে ফোন আসে যে আপনি ভাইয়া আপনার গানটা খুবই ভালো হয়েছে, আপনার গান আমরা পছন্দ করি, আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার গানগুলো আমাদের অনেক ভালো লাগে। রফিকুল এখন পর্যন্ত শতাধিক গান রচনার পাশাপাশি সুরও দিয়েছেন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাস্থ্যবিধি মেনে চলছে 59তম মার্কিন নির্বাচনের ভোট। আগাম 10 কোটি ভোট গণনা নিয়ে জটিলতার আভাস। জরিপে বাইডেন এগিয়ে থাকলেও বাজিমাত হতে পারে ট্রাম্পের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।